যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করে না কেন যে গ্রামারের সবচেয়ে সহজ টপিক কোনটা, সেটা হয় সে বলবে কন্ডিশনাল সেন্টেন্স, না হয় বলবে টেক কোয়েশ্চেন। হে অবাগা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, কি অবস্থা সবার? আশা করি যে তোমাদের ভালো থাকার কথা না, কারণ তোমরা অলরেডি বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা ব্যর্থ হয়েছো, কিংবা কেউ কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ন্যূনতম সাবজেক্টের আশায় বাদর জোড়া হয়ে আছে। আমার এই শব্দ চয়ন কিংবা ভাষার ব্যবহার হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা এটাই বলে, যখন একটা সুযোগ যে তোমাদের হাতে রয়েছে সেটা যখন হাতছাড়া হয়ে যাবে, তখন আজকের আমার এই ভাষার ব্যবহার কিংবা শব্দের উচ্চারণ তোমাদের কাছে এক বোধগম্য হবে বলে মনে করি। তো আজকে তোমাকে তোমার বাবা মা কিংবা ভাই বোন যে ভাবো শোনা আরো যে তোমাদের ফেভারিট শব্দগুলা ব্যবহার করে তোমাদের সম্বোধন করতেছে, যখন তুমি পাবলিকিয়ান হতে পারবা না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট অর্জন করতে পারবা না, তখন এই যে ভাবো শোনা শব্দগুলা দেখবা জ্বালানা ভেঙে পালায় গেছে। তো আজকে একটা সুযোগের কথা তোমাদের বলতেছি, সেটা হচ্ছে যে জিএসটি ভুক্ত যে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে সহজে চান্স নিশ্চয়ন করা যায়। তোমরা যারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যর্থ হয়ে এখন তোমার দ্বারা মনে হচ্ছে যে হবে না, তো আমাদের মাঝে একটা প্রবণতা হচ্ছে যে যখন আমরা ফার্স্ট টাইমে ব্যর্থ হই, তখন কিন্তু সেকেন্ড স্টেপে আমরা কি করতে পারি, মুভ করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কথা বলবো, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা কিভাবে এই যে বিমর্ষ অবস্থা রয়েছে সেই বিমর্ষ অবস্থাটুকু খাটিয়ে তোমাদের ইংলিশের উপরে একটা এই স্বল্প সময়ের ভিতরে গুছালো প্রস্তুতি নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি ইংলিশের এমন কতগুলো টপিক, যে টপিকগুলো কিনা আমি আমার জিএসটি ভর্তি পরীক্ষার সময় পড়ে জিএসটিতে যে ইংলিশ থেকে 35 মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে, সেই 35-এর মাঝে 32 পেয়েছিলাম। তো এই টপিকগুলো পাশাপাশি এর বাহিরে তোমাদেরকে কোন টপিকগুলো পড়তে হবে, সেই টপিকগুলোই একটু আমি এখানে আজকে লেখার মাধ্যমে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি যে তোমরা এতদিন যে ঘড়িমসি করেছো সেইগুলো ঝেড়ে ফেলে দিয়ে এখন একটু অ্যাক্টিভ হয়ে এই বিষয়গুলো নোট করে নিয়ে আজ থেকে পড়ার টেবিলে পড়তে পারবে। তো তোমাদের জিএসটির ইংরেজির শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গ্রামারের যে টপিকগুলো পড়বে, 1 নাম্বার টপিক হচ্ছে তোমাদের আইপিএস। এই আইপিএস টপিকটার সাথে তোমাদের সবাই পরিচিত। এটা কিন্তু তোমাদের বিদ্যুৎ চলে গেলে যে আইপিএস ব্যবহার করি সেটা নয়, এটা হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের প্রশ্নগুলো করা হয়ে থাকে যে পার্ট অফ স্পিচের বেসিক গুলো আছে। পার্ট অফ স্পিচের মাঝে দেখা যায় 8টা পার্ট অফ স্পিচ আছে, 8টা পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন করে না। 1 নম্বর পর্বে হচ্ছে তোমাদের নাউন। তো এই নাউনের ক্ষেত্রে হইতে পারে যে নাউনের বৈশিষ্ট্যগুলো আছে, যে কোনগুলা কমন নাউন কোনগুলা ম্যাটেরিয়াল নাউন, এমন ভাবে প্রশ্ন হইতে পারে। ধরো 3টা কমন নাউন দিয়ে দিল, একটা ম্যাটেরিয়াল নাউন দিয়ে দিল, ওইখান থেকে প্রশ্ন করলো যে নিচের কোনটি কমন নাউন নয়। তারপরে হচ্ছে তোমাদের প্রনাউন, অর্থাৎ সেলফ যুক্ত থাকলে তোমাদের কোন প্রনাউন, কিংবা ইচ আইদার কোন প্রনাউন, নিচের কোনটি রিলেটিভ প্রনাউন। আর ভার্বের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে এখানে ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ভার্বটাই হয়। এখানে ফাইনাইট নন ফাইনাইট যদি দেয় তাহলে কিন্তু প্রশ্নটা কঠিন হয়ে যাবে। তো বেশিরভাগ প্রশ্ন আসে তোমাদের ট্রানজেটিভ অবজেক্ট আছে কিনা, নিচের কোনটি অবজেক্ট, এভাবেই। অ্যাডভার্বের ক্ষেত্রে সেম, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তোমাদের সেম। এই আইপিএস থেকে 5টা টপিক বেশি পড়বা। আর 2 নাম্বার টপিকটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে দেখা যায় আমি তোমাদের 69টা রুল আমি পড়েছিলাম, যেগুলা দিয়ে আমার এই জিএসটির যে প্রস্তুতিটা কিন্তু খাবার দিয়ে দিয়েছে। তো এই যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, এইটাই মনে হয় আজকে যে এখানে টপিকগুলো লিখেছি এই টপিকগুলো থেকে একটু বড় টপিক। তো এটার জন্য ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই। তো রাইট ফর্ম অফ ভার্ব তোমরা যে বই থেকেই পড়ো না কেন, এই রাইট ফর্ম অফ ভার্বটা একটু বেশি গুরুত্ব দিবা। তবে আমি এই ভিডিও শেষ অংশে তোমরা জিএসটিতে কিভাবে কোন বই পড়ে এই তোমাদের চান্সটা নিশ্চয়ন করতে পারবে সেই বইয়ের নামটা বলবো, সে পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে পাবে। তো এই রাইট ফর্ম অফ ভার্বের পাশাপাশি ভার্বের ভিতরে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করবা সেটা হচ্ছে যে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের কিন্তু তোমাদের 3টা রুল পড়লেই পুরা যে 5টা পজিটিভ ভার্বের ব্যবহার হয় সেটা কিন্তু কভার হয়ে যাবে। পাশাপাশি এখানে অন্তর্ভুক্ত করবা যে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট কিন্তু পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলা ভিতরে কিন্তু দেখবা ইন্টার রিলেটেড। যেমন এখানে তোমাদের রিলেটিভ প্রনাউন আছে, সেই রিলেটিভ প্রনাউনের সাথে তোমাদের এখানে অ্যান্টিসিডেন্টের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 3 নাম্বার টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়। তবে প্রত্যেক বছর কিন্তু জিএসটিতে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে, এবারও আসবে। তো তোমরা যদি একটু ওই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে না নিয়ে আলাদাভাবে যদি কন্ডিশনাল সেন্টেন্সের উপর প্রস্তুতি নাও, তবে আমি মনে করি যে তোমরা এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে প্রশ্ন আসবে খুব সহজে উত্তর করতে পারবে। দেখা যায় বিগত বছরে 2 থেকে 3টা প্রশ্ন এসেছে, এবারও আসবে।
4 নম্বরের পর্ব হচ্ছে ভয়েস, 5 নম্বর হচ্ছে ন্যারেশন, 6 নম্বরের ডিগ্রি। এই ডিগ্রির ক্ষেত্রে তোমার ডিগ্রি হইতে পারে সেটা ট্রান্সফরমেশন, যে ডিগ্রির যে দুইটা তোমাদের রুল আছে, এই দুইটার ভিতরে দেখা যায় আবার তিনটা করে যে ডিগ্রি আছে তোমাদের, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, এগুলার যে বেসিক, যেমন তোমাদের নো আদার দ্বারা যদি পজিটিভ ডিগ্রিটা শুরু হয়, এক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিটা কিভাবে হইতে পারে, এমন প্রশ্নটা তোমাদের আসবে। 7 নম্বরে হচ্ছে তোমাদের টেন্স মার্কার। এই টেন্স মার্কার দেখে হয়তো তোমরা একটু বেবাচেকা খাই গেলা যে আমি এখানে টেন্স না লিখে টেন্স মার্কার কেন লিখলাম। তো তোমরা ক্লাস 6 থেকে কিন্তু টেন্স শিখে আসো, এখন কি জিএসটি তেও এই টেন্স থেকে প্রশ্ন করবে। এখানে যে জিএসটি তে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে দিল, ওইখানে তোমাদের যে টেন্স মার্কার গুলো আছে, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এবার, ইয়ার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমাদের লাস্ট, লাস্ট নাইট থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এইখানে তোমাদের এই টেন্স মার্কার গুলো থাকবে। এর মাঝে তোমাদের এখানে যে রাইট ফর্ম অফ ভার্বটা আছে, সেই রাইট ফর্ম অফ ভার্বটা সঠিকভাবে ইউজ করতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্বটা তুমি যদি সঠিকভাবে ইউজ করতে যাও, সেক্ষেত্রে তোমার কি হতে হবে, টেন্স মার্কার গুলো চিনে রাখতে হবে। এখানে আরেকটা বিষয়, তোমরা এটা 2 থেকে 3 ঘন্টা কিন্তু কভার দিতে পারবে, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তো দুইটা মেইন রুল, এই দুইটা মেইন রুলের আন্ডারে কিন্তু তোমাদের সিকোয়েন্স অফ টেন্সটা কভার হয়ে যাবে। এবং কোন বই থেকে পড়বা সেটাও কিন্তু পরবর্তীতে বলে দিব। আর এখানে হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স জানো যে দুইটা ডিভিশন হয়ে যায়, একটা হচ্ছে মিনিং আর একটা হচ্ছে স্ট্রাকচারালি। তো স্ট্রাকচারালি যদি প্রশ্ন করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু যে স্টুডেন্ট গুলো আছে অলরেডি কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা বারিকায় আসছে, ব্যর্থ হয়ে আসছে। এখন যদি ওখানে কঠিন প্রশ্ন করে, এই স্ট্রাকচারালি তোমাদের প্রশ্নটা করে, তবে অবশ্যই প্রশ্নটা কঠিন হবে। তো জিএসটি তে যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে মিনিংফুলি যে 5টা তোমাদের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স গুলা যে কারেক্ট কিনা। তোমার হইতে পারে যেমন থ্যাংক ইউ কোন সেন্টেন্স হইতে পারে, মে আল্লাহ ব্লেস ইউ কোন সেন্টেন্স হইতে পারে, কিংবা তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের যে কারেক্ট স্ট্রাকচার সেটাই বাকি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিল, ওইটাকে তোমাদের ট্রান্সফরমেশনের মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হতে পারে, এটা আমি পরবর্তী টপিকে কিন্তু আলোচনা করব। তো এখানে সেন্টেন্সের পাশাপাশি তোমরা যেটা রিলেশন তৈরি করবে সেটা হচ্ছে যে ফরমেশন অফ কোশ্চেন। এই ফরমেশনের কোশ্চেনের ভিতরে তোমার 5টা টপিক যেগুলা থেকে প্রশ্ন আসে সেইগুলা একটা একটার সাথে কিন্তু ইন্টার রিলেটেড। পাশাপাশি এখানে যে তোমাদের সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্সটাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তার প্রথমে হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন। আমি এখানে বলেছিলাম যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়া তোমাকে এখানে বলতে পারে যে নিচের কোনটি ইয়েস নো কোশ্চেনের এক কারেক্ট উত্তর, পাশাপাশি এটাও বলতে পারে যে ডব্লিউএস কোশ্চেন নিচের কোনটি। তো যে কিনা ইয়েস নো কোশ্চেন পারবে সে ডব্লিউএস কোশ্চেন পারবে। ডব্লিউএস কোশ্চেন ছাড়া আর একটা তোমাদের আলাদা টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটা কিনা প্রশ্ন গঠনের মধ্যে পড়ে যায়। তো ট্যাগ কোশ্চেন থেকে জিএসটি তে কিন্তু প্রশ্ন আসে, খুব একটা ইজি টপিক, যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করে না কেন যে গ্রামারের সবচেয়ে সহজ টপিক কোনটা, সেটা হয় সে বলবে কন্ডিশনাল সেন্টেন্স, না হয় বলবে ট্যাগ কোশ্চেন। তো 4 নাম্বার টপিকটা পড়বে যে এমবেডেড কোশ্চেন। যে ইয়েস নো কোশ্চেন পারবে, ডব্লিউএস কোশ্চেন পারবে, তার এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে বলে আমি মনে করি না। তো 5 নাম্বার টপিকটা পড়বা যে রিডান্ডেন্সি। এই ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, এমবেডেড কোশ্চেনকে ছাড়িয়ে আলাদা একটা গ্রামার টপিক হচ্ছে তোমাদের রিডান্ডেন্সি। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। এখন তোমরা বলতে পারো এতক্ষণ পরে আমি গ্রামার টপিক নিয়ে আলোচনা করতেছি, মুখস্থ টপিকের জন্য কিছু বলবো না? হ্যাঁ, অবশ্যই। তো জিএসটি ইংলিশের মেমোরাইজিং যে টপিক, 1 নাম্বার হচ্ছে তোমাদের প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই দুইটা কিন্তু তোমাদের আলাদা টপিক। তোমরা যে বই ফোকাস করো না কেন, প্রিপজিশনের জন্য তোমাদের কতগুলো রুল দেওয়া আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কতগুলো দেওয়া আছে। এখন তোমাদের হাতে যে স্বল্প সময় রয়েছে, সেই স্বল্প সময়ের মাঝে কিন্তু এগুলা কভার দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে তোমরা একটা বই ফলো করবা এই দুইটা টপিকের জন্য। 2 নাম্বার টপিক হচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং তোমাদের যে প্রিপজিশন আছে, সেই প্রিপজিশন যে জিএসটিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে কারেকশন টাইপ। কারেকশন টাইপের ক্ষেত্রে দেখা যায় ভার্বের পরে যখন প্রিপজিশন এসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাডভার্বও হইতে পারে, সেটা হচ্ছে ব্যবহার ভিত্তিক। এখন তোমাদের কাছে এই প্রিপজিশনটা অ্যাডভার্ব কিনা গ্রুপ ভার্ব, সেটা নিয়ে তোমাদের মাঝে একটা কনফিউশন সৃষ্টি হবে। আর সেইটা এড়ানোর জন্য তোমাদের একটা বই ফলো করতে হবে, সেই বইটার নাম আমি পরবর্তীতে বলবো। তো 3 নাম্বার পড়বে তোমাদের প্রেস এবং আইডিয়মস। এই দুইটা টপিকের সাথে সাথে তোমরা যে টপিকটা পড়বা সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ প্রেস, যেটা কিনা তোমাদের উচ্চ মাধ্যমিকে একটা আলাদা টপিকই ছিল। 4 নাম্বার টপিকটা পড়বা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, খুব সহজ একটা টপিক। 5 নাম্বার হচ্ছে স্পেলিং, 6 নাম্বারে প্রভার্ব। তো এখান থেকে তোমরা আমাকে বলতে পারো যে ভাই ট্রান্সলেশনের কথা বললে না কেন। ট্রান্সলেশন একটা তোমাদের বৃহৎ বিষয়, এটার সাথে অনেক রুল সম্পৃক্ত। তো এই ট্রান্সলেশন পড়তে গিয়ে দেখা যায় তোমার পুরা যে সময় আছে সেটাই কভার করে দিবা।
7 নম্বর হচ্ছে সাইনোনাইম এবং অ্যান্টোনাইম, 8 নম্বর কম্প্রিহেনশন, 9 নম্বরে পড়বা তোমাদের মেইন বুক। এখানে তিনটা বিষয় সাইনোনাইম এবং অ্যান্টোনাইম, কম্প্রিহেনশন এবং এই এমবি বা মেইন বুকের ক্ষেত্রে তোমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। কেন বলতেছি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই? তোমাদের হাতে যে স্বল্প সময় আছে সেই স্বল্প সময়ের মাঝে যদি তোমরা সাইনোনাইম অ্যান্টোনাইম আলাদা করে পড়তে যাও তবে তোমরা কিন্তু ওই সময়ে কাভার হবে না। পাশাপাশি কম্প্রিহেনশন তুমি যতই পড়ো না কেন প্রত্যেক বছর কিন্তু জিএসটি তে কম্প্রিহেনশন দিয়েই থাকে, সেটা হোক 4টা কিংবা 5টা প্রশ্নের মাধ্যমে। তো আমি আশা করব যে তোমরা সাইনোনাইম এবং অ্যান্টোনাইম কিংবা কম্প্রিহেনশনের উপর প্রস্তুতি নিও না। তো এখানে যে মেইন বইয়ের ওয়ার্ড মিনিং গুলো আছে তোমাদের কবিতা কিংবা প্যাসেজের যে শর্ট সিলেবাসের সাইনোনাইম অ্যান্টোনাইম গুলো আছে সেগুলো কভার করে নিও। আর কম্প্রিহেনশনে বললাম তো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। আর ভিডিওর মাঝখানে মাঝখানে আমি বলছি যে তোমরা একটা বই ফলো করবে। তো এই বইটার ক্ষেত্রে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো বইয়ের পক্ষপাতী নয় কিংবা আমি কোনো বইয়ের মার্কেটিং করতে আসি নাই। সেই ক্ষেত্রে তোমরা যে বইটা ফলো করবা সেটা হচ্ছে যে তোমাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যেটা কিনা তোমাদের সাস্টের যে ইংলিশ বুক লিস্ট প্রদান করেছিলাম সেখানে বই গুলা দিয়েছিলাম। তোমরা যদি এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা পড়ো সেই ক্ষেত্রে তুমি গ্রামারের নাউন পড়ো, নাউনের সাথে সাথে তোমাদের এখানে জেন্ডারের সুন্দর আইডিয়া পাবে, পাশাপাশি নাম্বারের সুন্দর আইডিয়া পাবে, কিংবা কন্ডিশনাল সেন্টেন্সের কথাই ধরো। আর এখান থেকে যে তোমাদের সাইনোনাইম অ্যান্টোনাইম গুলা ওই বইয়ে কিন্তু তোমাদের ছোট্ট ছোট্ট অংশে করে দেওয়া আছে। তো আশা করব যে তোমাদের এই টপিক গুলা তোমাদের জিএসটি প্রস্তুতির ক্ষেত্রে ফলো করবে। আর যে বইটার কথা বললাম ওই বইটা তোমরা ফলো করতে পারো, কিংবা যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দিস বুক, নট দিস, আই ইন্ডিকেট দিস ইজ দিস, এই দিসের কথা তুমি যদি এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের প্রতি সন্তুষ্ট না হও তবে আমি আরো 2-3টা বইয়ের নাম বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, পাশাপাশি তোমরা পড়তে পারো এসএসসি ইংলিশ গ্রামার। এই যে দুইটা বইয়ের নাম বললাম যদি তোমরা এই দুইটা বই পড়ো না কেন তোমাদের বেসিক কিন্তু আরো স্ট্রং হবে।